নমস্কার বন্ধুরা, আজকের গল্প শীত গ্রীষ্মের স্মৃতি। লেখক দিব্যেন্দু পালিত। গা থেকে লেপটা সরিয়ে উঠতে যাচ্ছিল রেবা, হেমন্ত ওর একটা হাত ধরে ফেলল। হাত ছাড়াবার ব্যর্থ চেষ্টা করে একটু হাসল রেবা, তারপর বলল, ও কি আবার ধরলে যে, ছাড়ো। হেমন্তর মধ্যে তেমন কোনো লক্ষণ দেখা গেল না। রেবার হাতটা তেমনিভাবে ধরে বরং একটু কাছে টেনে বলল, এর মধ্যে চলে যাচ্ছ? রেবা বলল, বারে, এই বেলা পর্যন্ত শুয়ে থাকলেই চলবে? ওদিকে মা বোধহয় সাত সকালে উঠে উনুনে আগুন দিয়েছেন। তা দিক। রেবার অন্যমনস্কতায় হাত ছেড়ে কোমর জড়ালো হেমন্ত। বুড়ো হাড়ে সব সহ্য হয়, একদিন না হয় মা। হেমন্তর কথা শেষ হবার আগেই ওর মুখে হাত চাপা দিল রেবা। ছি ছি, মাকে কষ্ট দিতে বুঝি তোমার ভালো লাগে? হেমন্ত হেসে বলল, বড় যে দরদ, মা কিন্তু শুনলে বিশ্বাস করবে না তার বউ এমন শাশুড়ি ভক্ত। রেবা একটু গম্ভীর হলো, বলল, কেন, আমি বুঝি মাকে গ্রাহ্য করি না? স্ত্রীর মুখের দিকে তাকালো হেমন্ত। রেবার চোখের কোলে যেন ঘুম রয়েছে এখনো। সন্ধ্যাবেলায় কপালে গোল করে সিঁদুরের টিপ পড়েছিল। রাত্রি শেষে এখন সে সিঁদুর নাকের ডগায়, গালে, চিবুকে ছড়িয়ে পড়েছে। থুতনির উপর ছোট্ট ঘন বাদামি রঙের একটু কাটা দাগ মিলিয়ে গিয়েছে হালকাভাবে। পাতলা ঠোঁট দুটো একটু বাঁকানো, কাঁপানো। মৃদু হেসে হেমন্ত বলল, তা নয়, আসলে মা তোমাকে হিংসে করে। রেবাকে আরও একটু কাছে টানল হেমন্ত। দরজার ফাঁক দিয়ে সরু আলোর রেখা ছড়িয়ে পড়েছে ঘরে। কোণের দিকগুলো এখনো অন্ধকার, বাইরে কাক ডাকছিল। রেবা বলল, যা, তুমি ভারী অসভ্য, এখন ছাড়ো তো। এইবার একটু জোর করল রেবা, কিন্তু কিছুই হলো না। হেমন্তর জোর অনেক বেশি। বলল, না লক্ষ্মী, আরও একটু থাকো না, বড্ড শীত করছে। হেমন্তর গলা একটু করুণ। স্বামীর মুখের দিকে তাকালো রেবা। হঠাৎ মায়া হলো হেমন্তর জন্য। রেবা তাকিয়েছিল হেমন্তর শরীরের দিকে। সত্যিই বেচারা, গায়ে মাত্র একটা পুরনো গেঞ্জি। শোবার সময় নতুন গেঞ্জি পরতে চায় না হেমন্ত, জামা তো নয়। বিছানায় শুলে জামা কাপড়ের ভাঁজ নষ্ট হয়, দাগ পড়ে, ময়লা হয় তাড়াতাড়ি। হেমন্তর তাই ভয়। খুঁটিয়ে খুঁটিয়ে হেমন্তকে দেখছিল রেবা। বগলের পাশ দিয়ে বুক পর্যন্ত গেঞ্জিটা অনেকখানি ছেঁড়া, গুটিয়ে গিয়েছে পাশে। উপরে লেপ থাকলেও তাতে শীত আটকায় না। তার উপর এবছর শীতের দাঁতগুলো যেন বড় বেশি ধারালো। নভেম্বরের শুরুতেই রাঙা চোখ দেখিয়েছিল, ডিসেম্বরে কামড় বসালো। রেবার গায়ে ছিটের ব্লাউজ, ব্লাউজের নিচে ছোট জামা। যন্ত্রণাটা তবু হাড়ে হাড়ে টের পাচ্ছে। হাত বাড়িয়ে হেমন্তর বুক ছুঁল রেবা, ছেঁড়া জায়গাটায় হাত রাখল। হেমন্তর বুকটা থির থির করছে। আস্তে আস্তে হাত বুলালো রেবা। তারপর হাতটা তুলে হেমন্তর কপালে দিল। হেমন্তর মাথার চুলগুলো ঘন, বড় বড়। চুলের যত্ন নেয় না হেমন্ত। অগোছালো চুলের ভেতর রেবার আঙুলগুলো কিছুক্ষণ স্থির থাকলো। এরপর হেমন্তকে কি বলবে ভাবছিল রেবা। হেমন্ত একটু অবাক হয়েছিল। রেবার চোখ দুটো উদাস, বিষণ্ণ, থমথমে। এক পলক দেখে হেমন্ত বলল, কি ব্যাপার, শুতে বললুম শুলে না, ফ্যাল ফ্যাল করে অত দেখছো কি? রেবা কিছু বলল না। হাতটা আগেই ছেড়ে দিয়েছিল হেমন্ত। পা গুটিয়ে আস্তে আস্তে নামল রেবা। হেমন্ত দেখল রেবা নেমে যাচ্ছে। দরজার কাছে গিয়ে দাঁড়ালো রেবা। ডান দিকের গালে এক টুকরো ফিকে আলো। কয়েক মুহূর্ত সেইভাবে স্থির নিশ্চুপ দাঁড়িয়ে থেকে আবার ফিরল রেবা। বিছানার পাশে এসে দাঁড়ালো। হেমন্তর কোমরের কাছে লেপটা গুটানো, গা খালি, ছেঁড়া গেঞ্জিটা হাঁ করা রুগ্ন মুখের মতো দেখা যাচ্ছে। লেপটা হেমন্তর গলা পর্যন্ত টেনে নিয়ে রেবা বলল, তুমি ঘুমোও। তারপর? তুমি শুয়ে থাকবে যতক্ষণ আমি না আসি।
হেমন্ত হাসল, কিছু বলল না। রেবা পাশ ঘুরল, তারপর বুকের কাছে শাড়িটা গুছিয়ে দরজার খিল সরালো। বাহিরে থেকে দরজাটা ভেজিয়ে দিল রেবা। একটুখানি বারান্দা, দেওয়ালগুলো কুয়াশায় অস্পষ্ট, মাঝখানে এক টুকরো উঠোন, পেঁপে গাছটা পর্যন্ত দেখা যাচ্ছে না। হুস করে উড়ে গেল একটা কাক। রেবা কাঁপছিল, বিশ্রী শীত, হাত পাগুলো যেন সিঁটিয়ে যাচ্ছে, কনকন করছে দাঁতের মাড়ি। হেমন্তর কথা শুনলে হতো, কিন্তু শাড়িটা ভালো করে শরীরে জড়িয়ে উঠোনে নামল রেবা। খাপড়ার চালের মাথায় ধোঁয়া উঠছিল। এই সকালেই উনুনে আগুন দিয়েছেন বিনোদিনী। ধোঁয়ায় কুয়াশায় বিনোদিনীর দেহটা আবছা একটা মূর্তির মতো। বিনোদিনীর শীত করে না। এই তীব্র শীতেও উনি শুধু ব্লাউজের উপর ধুতি জড়িয়ে কাজ করছেন। রান্নাঘরের বারান্দায় গিয়ে দাঁড়ালো রেবা। আপনি এত সকালে উঠলেন কেন মা? বিনোদিনী তাকালেন। সকাল আর আছে কোথায় বৌমা, 6:30 বেজে গেল। যা কুয়াশা, কিছুই ঠাওর হয় না। বিনোদিনীর মুখের দিকে তাকালো রেবা। সাদা ফ্যাকাশে, কেমন ভিজে ভিজে মুখ বিনোদিনীর। ধোঁয়ার আড়ালে ছোটোখাটো একটা কঙ্কালের মতো দেখাচ্ছে। রেবা কখনো কঙ্কাল দেখেনি, শুধু একবার। চায়ের জলটা তুমি চাপিয়ে দাও, আমি স্নানটা সেরে আসি। ধোঁয়া সরিয়ে কুয়াশার দিকে এগিয়ে গেলেন বিনোদিনী। একটু পরেই জলের ছড়ছড় শব্দ শোনা গেল। স্নান করছেন বিনোদিনী। গলগল করে কাঁচা ধোঁয়া বেরুচ্ছে, কিন্তু আগুনের দেখা নেই। চোখ জ্বালা করছিল রেবার। ভাঙা পাখাটা নিয়ে জোরে জোরে হাওয়া দিতে লাগলো। 9:15 মধ্যে বেরুতে হবে হেমন্তকে। 9:27 লোকালটা ধরতে না পারলে ঠিক সময় পৌঁছতে পারবে না অফিসে। বেনিয়া অফিস, একটু এদিক ওদিক হলেই ছড়ি ঘোরায়। কিছুদিন আগে ছাঁটাই করেছিল একজনকে, লোকটা পরে আত্মহত্যা করে। এইসব ভাবলে রাতে ঘুম হয় না, মাঝে ভয় লাগে। হেমন্ত ভীতু, অসম্ভব ভীতু। গতকাল একটু দেরি হয়ে গিয়েছিল অফিসে, তাই কথা শুনেছে হেমন্তর। দোষটা অবশ্য হেমন্তর নয়, কিন্তু রেবারও কি? শুধু ডাল ভাত আর আলু সেদ্ধ দিয়ে কাউকে কি ভাত দেওয়া যায়? ফিরবে তো সেই কোন 6:30 7টায়। উঠোনে তখন ঠিক ঠিক করছে অন্ধকার, ঝিঝি ডাকছে। না, রেবা তাকে যেতে দেয়নি। হেমন্ত অবশ্য দেরি হওয়ার জন্য খুব অনুতপ্ত নয়, বরং হেসে হেসেই বাড়ি ফিরে এসে সব কথা বলেছে রেবাকে। রেবা হাসতে পারেনি, অল্পক্ষণের জন্য হলেও হাসতে গিয়ে মুখ কালো করেছে। কিন্তু আজ আর দেরি করা যায় না। 6:30 বোধ হয় এতক্ষণে 7টার চৌকাঠ পেরুলো। রেবা চোখ তুলল। কেটলির ভেতর জল ফুটছে, বুড়বুড়ি কাটছে। কুয়াশা বোধ হয় একটু পরিষ্কার হয়েছে। পেঁপে গাছটা এখন স্পষ্ট, কিন্তু হাওয়ার দাপট যেন বেড়েছে। রোদ দেখা যাচ্ছে না। 9টার মধ্যে কি রোদ উঠবে? আঁচলে হাতল চেপে সাবধানে কেটলিটা নামালো রেবা। হেমন্ত চায়ে বেশি দুধ পছন্দ করে। ওকে আজ একটু গরম জল ফুটিয়ে দিতে হবে, নইলে স্নান করতে পারবে না হেমন্ত। বিনোদিনী অবশ্য বরফেও গা ধুতে পারেন, একটুও ভয় পান না। এই রকম কতগুলো ব্যাপারে বিনোদিনী পটু, কিন্তু মা যা পারে ছেলেরা তা পারে না। ছেলেরা সব সময় ছোট, বেশ ছোট। রেবার গা শিরশির করছিল। ঠোঁট টিপে হাসল রেবা। হেমন্ত ছেলে মানুষ। হ্যাঁ, ছেলে মানুষ ছাড়া আর কি। 30 বছরের হেমন্তর উপর সংসারের দায়িত্ব চাপানো যায় না। 23 বছরের রেবা বরং ওর চেয়ে বুড়ো। হেমন্তর কি চাই না চাই, কি খাবে পরবে, কোন ধুতিটা বা কোন শার্টটা। অবশ্য বাজ বিচার পছন্দ করে পরবার মতো কয়েক জোড়া ধুতি বা শার্ট হেমন্তর নেই। সব দেখতে হবে রেবাকে। রেবা না দেখলে, রেবা না বললে, রেবা না শুনলে কোনো কাজে হাত উঠবে না হেমন্তর, কোনো কথা মনে পড়বে না। শীত পড়েছে, শীতে হি হি করে হেমন্ত, অথচ বলবে না সোয়েটারটা বের করে দাও,
কি আজকে স্নানের জন্য একটু গরম জল করে দিও। সোয়েটার বের করতে গিয়ে রেবা দেখেছে ও জিনিস আর গায়ে দিতে পারবে না হেমন্ত। গত বছরই ছিঁড়েছিল পুরনো সোয়েটার, পরতে অসুবিধে হতো। রেবা ভেবেছিল সময় থাকতে ওটায় হাত দেবে, কিন্তু সোয়েটারও বাক্সবন্দি হলো, রেবাও ভুলল। হেমন্তকে তাই উল এনে দিতে বলেছিল। দ্রুত হাত চালিয়ে 5-6 দিনের মধ্যে একটা সোয়েটার বুনে দিতে পারত রেবা। হেমন্ত শোনেনি, রোজই আনবো আনবো করে, অথচ ফেরে শূন্য হাতে। রেবা কিছু বলবার আগেই কৈফিয়ত দিয়ে যায় হেমন্ত। রেবা হেসেছে এবং বুঝতেও পারে রেবা আসলে হেমন্তর পকেট শূন্য। পুজোর মাসে মাইনে অ্যাডভান্স নিয়েছিল, নভেম্বর মাসটা তাই ফাঁকা। ওর কাছে ধার করে কাটিয়েছে। এ মাসে তার কিছু কিছু শোধ দিতে হচ্ছে। হেমন্ত অবশ্য সেজন্য খুব একটা চিন্তিত নয়, কিন্তু ছেঁড়া গেঞ্জি দেখলে, মুখ কালো হলে, হয়তোবা দাড়ি না কামানোর জন্য রেবার বুক জ্বালা করে। রেবা বলেছিল, পুজোয় আমার জন্য কিছু কিনবে না, যা আছে তাতেই বেশ চলবে, বরং নিজের দিকে নজর দাও, মনে থাকে যেন। এরপর ধুতি চাইলে আমি দিতে পারবো না। হেমন্ত হেসে বলেছে, ভাবছ কেন? তোমায় তো এখনই ধুতি পরতে হচ্ছে না, আরও কিছুদিন অন্তত শাড়ি টাড়ি পরো, তারপর আর দিতে আসবো না। অবশ্য তখন যদি আর কাউকে নিকে করো সে কথা আলাদা। এক মুহূর্ত কিছু বলতে পারেনি রেবা। তারপর রাগ দেখিয়ে বলেছিল, সব সময় নাটক। ঠিক বলেছ। একটুও না দমে হেমন্ত বলেছিল, আমাদের নিয়ে খুব ভালো একটা নাটক হয়। এরপর রেবাকে খুব কাছে টেনেছে হেমন্ত এবং তারপর যা করেছে ভাবলে এখনও রেবার হাত থেকে কাপ ডিশ পড়ে চুরমার হয়। রেবা পাউডার মাখে না, ওর রং এমনিতেই ফর্সা, কিন্তু সেদিন ও ফর্সা মুখ লাল করে এক মুঠো পাউডার মেখেছে, কোনো ফল হয়নি। সারাটা বিকেল ঘরে কাটিয়ে অন্ধকার হয়ে এলে বাইরে বেরিয়েছে, হেঁটেছে পা টিপে টিপে। হেমন্তটা সত্যিই ভারী এই রকম ছেলে মানুষই স্বভাব ওর। ধমক দিলে দাঁত বের করে হাসে, বারণ করলে শুনবে না। রেবার শাড়ি হয়েছে, ব্লাউজ হয়েছে, জুতো, রুমাল, এমনকি চুলের ফিতে পর্যন্ত। বিনোদিনীর কথাও হেমন্ত ভোলেনি, বিনোদিনী ওর মা। কিন্তু শুধু বউ আর মার কথা ভাবলেই হেমন্তর চলে না। পুজো পার্বণ ছাড়াও প্রত্যেক মাসেই আরও কিছু কিছু দায় রয়েছে হেমন্তর। ছোট ভাই সুমন্ত কলকাতায় থাকে, বিয়ে পড়ে, শুধু টিউশন সম্বল করে তার চলে না। সুমন্তকে মাসে মাসে 50 টাকা পাঠাতে হয়। 195 টাকার মধ্যে 50 এভাবেই চলে যায়। তারপর দ্বিতীয় বিয়ের 3 বছর পরেই ছোট বোন মিনতি বিধবা হয়েছে একটি ছেলে নিয়ে। 6-7 বছর কেটেছে তারপর। মিনতি কলকাতায় মেটারনিটি হোমে নার্সিং পড়ে। ছেলে বড় হয়েছে, স্কুলে পড়ছে, থাকে কাকাদের কাছে নৈহাটিতে। মিনতি মোটামুটি নিজের খরচ চালাতে পারে, তবু হেমন্ত ওকে 20 টাকা করে পাঠায় হাত খরচ হিসেবে। মিনতির ছেলে কাকাদের কাছে কোনো অসুবিধেই নেই, তবু কর্তব্য ভেবে মাইনে পেয়েই কাকাদের নামে 20 টাকা মানি অর্ডার করে হেমন্ত। বাকি যা রইল তা কিছুই নয়। 105 টাকায় 3 জন মানুষের ছোট সংসার হলেও নেচে গিয়ে চলে না। মাসের শেষে হাত টানতে হয়। রেবার মনে হয় হাত পাততেও হয় হেমন্তকে, তবু ভালো, হেমন্ত এবং রেবা দুজনেই এখন সংসারে তৃতীয় মানুষ আনতে ভয় পায়। রেবা, এই টাকা তোমার। ভাই, বোন আর ভাগ্নের পর স্ত্রীর সামনে এসে দাঁড়ায় হেমন্ত। টাকাগুলো নিতে গিয়ে হাত কাঁপে রেবার। শুধু টাকা নয়, হেমন্তর আঙুলগুলো যেন ইচ্ছে করেই রেবাকে স্পর্শ করে। এ স্পর্শের ধরন আলাদা, অন্য সকলের চেয়ে পৃথক করে চেনা যায়, অনুভব করা যায়। রেবা কাঁপে কাঁপে, রেবা আশা আশ্বাস। শুধু টাকা নয়, টাকার সঙ্গে সঙ্গে নিজের হাতটাকেও যেন ধরবার জন্য এগিয়ে দেয় হেমন্ত। আমি আছি, থাকবো, তোমার ভয় কি?
এ কথা হেমন্ত কোনোদিন মুখ ফুটে বলেনি, বলে না, তবু শুনতে পায় রেবা। হেমন্তর হাতটাকে টাকার সঙ্গে সঙ্গেই খিমচে ধরে ও কাঁপে। এই সব মুহূর্তগুলোই কোনো দিন ভীষণ কাঁদতে ইচ্ছে করে রেবার। রেবা হাসে। গ্রীষ্মকালে সকাল 9টার ঠা রোদ্দুরে মৌরি চিবুতে চিবুতে 105 টাকার হেমন্ত হনন করে হাঁটে। 9টা 27-এর লোকালটা তার শত্রু। জানলায় দাঁড়িয়ে রেবা দেখে হেমন্ত মাথায় হাত রাখল, ধুতিটা কোমরের কাছে আরও একটু গুঁজল, গলার কাছে পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, ধুতিটা ময়লা। রেবা হাসে। হেমন্ত ওকে কাঁদতে দেয় না, কাঁদতে পারে না বলে রেবা হাসে। বিনোদিনীর তসরের চাদরটা এখন পুরনো হয়ে গিয়েছে। বিনোদিনী অনেক কাল ব্যবহার করেন না। সকাল 9টায় অফিসে বেরুবার আগে শীতকালের ভীরু ভীরু নিরুত্তাপ রৌদ্রে হেমন্ত চাদরটার দিকে হাত বাড়ায়। হাতের তেলোয় মৌরির কুটো বাঁচতে বাঁচতে রেবা বলে, ইস, ওই চাদরটা কেন যে নাও, ওটা গায়ে দিলে তোমাকে কেমন বুড়ো বুড়ো দেখায়। মুখের অল্প ফাঁক গহ্বরে একসঙ্গে অনেকগুলো, তারপর একটা দুটো করে মৌরি ফেলতে ফেলতে হেমন্ত বলে, বুড়োকে বুড়ো দেখাবে না তো কি বাচ্চার মতো দেখাবে? একটু থেমে, নিজে যতই বুড়ো হই না কেন, বউটা কচি। যা, তুমি ভারী অসভ্য। আস্তে হেমন্তকে একটু আঘাত করে রেবা। চুড়ির শব্দ হয়। হেমন্ত হাসে, একটু শব্দ হয়, তারপর এগিয়ে যায়। রেবা হাসে। মেঝেই পায়ের ছাপ পড়ে না, নইলে দেখা যেত হুবহু হেমন্তকে অনুসরণ করছে রেবা। 9টা 27-এর লোকাল ধরবার জন্য হনন করে হেঁটে যায় হেমন্ত। রেবা দেখে। চায়ের কাপ হাতে বিছানার পাশে এসে দাঁড়ালো রেবা। চোখ বন্ধ করে জেগে আছে হেমন্ত। মুখটা কেমন শুকনো, ছাই ছাই খসখসে। কুঁকড়ে একটু যেন জড়সড় হেমন্ত। শীতটা আজ অসহ্য। শীতে কুঁকড়ে গেছে হেমন্ত। গলার কাছে লেপটা ধরে কোমর পর্যন্ত নামিয়ে দিল রেবা। ইস, এই শীতে দিলে তো লেপটা সরিয়ে, ঠান্ডায় মরে যাচ্ছি যে। কাঁধের দুপাশে 2 হাত জড়ো করে হেমন্ত বলল। রেবা বলল, নাও ওঠো, 7:15 বাজছে, চাটা খেলেই দিব্যি গরম হয়ে যাবে। হেমন্ত একটু সরল, গা মুড়ল, কিন্তু কোমর ভাঙল না। রেবা ওর পাশে বসেছে। রেবার একটা হাত হেমন্তর গায়ে, পা দুটো একটু বেঁকে নিচের দিকে ঝুলছে। হেমন্তর বুকে হাত রাখল রেবা। গেঞ্জির ছেঁড়া মুখটার ভেতর দিয়ে নরম রোমস চামড়া স্পর্শ করল। এইভাবে কিছুক্ষণ থেকে 3টে আঙুল গুটিয়ে মুড়ে নিল রেবা। স্ত্রীর ধরনে হেমন্ত হাসল। রেবা চোখ তুলল। তারপর এক আঙুলের সরল রেখায় গেঞ্জির ছেঁড়া অংশটা টেনে ছিঁড়ে বুকের প্রান্ত পর্যন্ত নামিয়ে দিল। ও কি, বুকটা চিরে দিলে যে? বিস্মিত হলেও হাসছিল হেমন্ত। স্বামীর বুকে ছুরি বসাচ্ছ? রেবা বলল, স্বামী জানে ছুরি বসালেও তার কিছু যায় আসে না, কিন্তু এবার স্ত্রী নিজের বুকে ছুরি বসাবে। কেন কেন? চায়ের কাপের দিকে হাত বাড়ায় হেমন্ত। আত্মঘাতিনী হবার কারণটা কি? তীক্ষ্ণ চোখে হেমন্তকে দেখল রেবা, তারপর ভেঙে পড়ল। আচ্ছা, তুমি কি বলো তো, ভাই বোন মা সকলের সব কিছু ঠিক ঠিক হচ্ছে, অথচ নিজের দিকে একবারও তাকাও না কেন? হেমন্ত হেসে বলল, আর বউয়ের জন্যে বুঝি কিছু হচ্ছে না? রেবার দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে হেমন্তর মুখের উপর থমকে থাকে। চোখ দুটো প্রথমে শুকনো ছিল, ধীরে ধীরে ভিজে চকচক করতে লাগলো। এবার সত্যি অবাক হলো হেমন্ত। রেবা বলল, তাই বউয়ের হয় বলেই তোমার হয় না? গলা কাঁপছিল রেবার। ভেবো না বউ কিছু বোঝে না। বেশ, এরপর আমার জন্য কিছু আনো, নেব না, ছোঁবো না। এই করছো কি? বিব্রত স্বরে হেমন্ত বলল। খুব ছেলে মানুষে শুরু করলে যা হোক। স্ত্রীকে কাছে টানল হেমন্ত, চিবুক তুলে ধরল।
রেবা, ও কথা বলছো কেন? কতটুকু আর দিতে পারি তোমাকে? আমার চেনা জানা বন্ধুরা তাদের বউদের যা দেয় আমি তোমাকে তা দিতে পারি না। তবু ইচ্ছে কি করে না আমার? তাও যদি তুমি না নাও। হেমন্ত চলে গেল। হেমন্তকে দেখছিল রেবা, গাল দুটো ভাঙা, কিন্তু এখন যেন ও দুটো গর্তে ঢুকে গেছে। ঠোঁট কাঁপছে। হেমন্তর কপালের চুলগুলো সরিয়ে দিল রেবা। তারপর অল্প হেসে বলল, সেভাবে আমি বলিনি, শুধু নিতে কজনের ভালো লাগে? আমাকে শাড়ি জামা দিলে আমি পরবো, কিন্তু তোমার তো কিছু চাই। এই যে শীতে হি হি করছো, কতদিন বলেছি উল এনে দাও, সোয়েটার বুনে দেব, বলে বলে জিভ খসে গেল, তবু তুমি দিলে না। আমাকে দিলে আমি শুধু ভরবো, তোমার শীত গ্রীষ্ম ঘুচবে না। হেমন্ত বলল, তুমি ভরলেই আমি ভরি, সতীর পূর্ণে পতির পূর্ণ, বুঝলে? তাছাড়া আমি কিছুই পাই না, এ কথাও তো মিথ্যে। আমায় কি সত্যিই কিছু দাও না তুমি? বোকার মতন কিছুক্ষণ চুপ করে থাকলো রেবা। তারপর হেমন্তর ইঙ্গিত বুঝতে পেরে চোখ নিচু করে এবং ঠোঁটের কোণে অল্প হেসে বলল, যা, তোমার শুধু বাজে কথা। আজে বাজে কথা বলেই তুমি আমাকে ভুলিয়ে রাখতে চাইছো, আসল কথা কিছুই শুনছো না। হেমন্ত সোজা হয়ে বসল। যথা আজ্ঞা, বলুন কি করতে হবে? হেমন্তর ভঙ্গি দেখে রেবার হাসি পেল, তবু হাসল না। এক মুহূর্ত চুপ করে থেকে বলল, মাইনে পেলেই এবার তুমি একটা কোট করাবে। তারপর? হেমন্ত নির্বিকার। তারপর আর কি, কোট পরবে। একেই বলে স্ত্রী বুদ্ধি। হেমন্ত বলল, একটা কোট করাতে কত খরচ জানো? কম করে 40 টাকা। মোটে? রেবা ঠোঁট উল্টালো। আমি ভেবেছিলাম আরও কত। যাকগে, তাই করাবে। তারপর সংসার চলবে কি করে? যেমন করে চলে, সে তো তোমার ভাবনা। আপনি কি সংসার চালান? না, আপনিই চালান, বুঝলাম, কিন্তু। ব্যস্ত হাতে হেমন্তর ঠোঁট চাপা দিল। না, ওসব কিন্তু টিন্তু শুনবো না। 3 দিন পরে তুমি মাইনে পাবে। 1 সপ্তাহের মধ্যে যেন কোট গায়ে তুলতে পারো। হেমন্ত তখনও ইতস্তত করছিল, কিন্তু রেবা তাকে আর সুযোগ দিল না। চায়ের কাপটা হাতে নিয়ে রান্নাঘরে ছুটল। 8টা বাজে প্রায়। বেরুতে বেরুতে ঘাড় ঘুরিয়ে রেবা বলল, আমি গরম জল করে দিচ্ছি, তুমি তৈরি হয়ে নাও। অফিসে বেরুবার আগে অন্যদিন যেমন বিনোদিনীর চাদরটার দিকে হাত বাড়ালো হেমন্ত, কিন্তু রেবা অন্যদিন যা করে না, ছোঁ মেরে চাদরটা তুলে নিল। হেমন্ত দেখল চোখ বড় বড় করে, কিছু বলল না। রেবা হাসল। হেসে তারপর চাদরটা ফিরিয়ে দিয়ে বলল, আজ নিচ্ছ নাও, কিন্তু 7 দিন পরে কিন্তু, মনে থাকে যেন। হেমন্ত বলল, থাকবে থাকবে। নিরুপায় হয়ে রেবা বলল, না সত্যিই। হেমন্ত নিরুত্তর। 1 পা এগুলো, 2 পা এগুলো, তারপর থেমে ঘাড় ঘোরালো, হাসল। শীতের হাওয়া দিচ্ছে, কটকটে শুকনো, কতগুলো পাতা ঝরল। রেবার গাল দুটো শিরশির করল, কপালে টান ধরল। হেমন্তর ঠোঁট দুটো খড়খড়ে, ফাটা, ছাল খোসানো, অল্প অল্প রক্তের আভাস। রেবা হাসল না। হেমন্ত বেরিয়ে গেল। লোকাল ট্রেন জোরে ছোটে না, ছুটলেও গতি বাড়াবার সঙ্গে সঙ্গেই আবার থামতে হয়। হেমন্তর মনে হলো ট্রেনটা আজ জোরে ছুটছে। আজকে কি ভিড় কম? হেমন্ত স্পষ্ট করে দেখল, না তা নয়, আজকে অনেক লোক বসতে পেরেছে। অন্যদিন বসতে পায় না, বসতে দেয় না। যারা বসে তারা আরও সরে সরে গুছিয়ে জায়গা নিয়ে বসে। কিন্তু আজ অন্যরকম। সবাই জড়সড়, গায়ে গায়ে। কেউ বসতে চাইলে আরও জায়গা ছেড়ে দিচ্ছে। শীত শীত শীত। একজন দাঁত ঘষল, একজন হাঁটুতে হাঁটু জুড়ল। হাওয়া দিচ্ছে। বেলা 9টার তপ্ত নয়। ঝকঝকে আঁশ সাদা রোদ হাওয়ার দাপটে রোষ ভুলে ক্রমশ নরম হয়ে যাচ্ছে। হঠাৎ মেঘ এলো। ছেঁড়া ছেঁড়া মেঘে কেমন এক ধরনের আকস্মিক ছায়া ঘনালো।
এতক্ষণ ছুঁচ ফুটছিল, এবার যেন তীর ছুটতে লাগলো কেউ। বিনোদিনীর চাদরটা টানাটুনি করল হেমন্ত। পুরনো ফেঁসে যাওয়া পাতলা চাদর, আরও বেশি শীত করছে। হাতের রোমগুলো শুঁয়োপোকার শরীর, ঠোঁটের কোণ দুটো জ্বালা করছে। হেমন্ত দেখল এই দীর্ঘ অনাড়ম্বর কামরায় 50 জন যাত্রীর মধ্যে সে সবচেয়ে বেশি অসহায়। জানালাগুলো টেনে বন্ধ করে দিয়েছে, শুধু দরজাটা খোলা। খোলা দরজা দিয়ে কনকনে হিম ঢুকছে। হেমন্ত বসেছে একেবারে ধারে, দরজার গা ঘেঁষে। বাঁ দিকের গালটা ক্রমশ যেন অসাড় হয়ে এলো। হেমন্ত দাঁত ঘষল, কপাল মুছল, গালে হাত বুলোল। চোখে জল এসে গিয়েছিল, তাই চোখটা বন্ধ করে ফেলল। চোখ বন্ধ করে ভাবল, একটা কোট থাকলে সত্যি এই দুর্গতি হতো না। মনে মনে ভাবল, আজ মাইনে পেলে আজকেই সে একটা কোটের জন্য চেষ্টা করত প্রথমেই, কিন্তু পরশুর আগে মাইনে পাবে না। শীত, পরশু, পরশু শীত। হেমন্তর চুলের গোড়ায় ঠান্ডা তেলতেলে একটা পদার্থ যেন জল হয়ে যাচ্ছে। উত্তরপাড়ায় ট্রেন থামতেই দরজা ঠেলে একজন মহিলা উঠলেন। হেমন্ত মুখ তুলল, আর কি কেউ উঠবে? ধোঁয়া ধোঁয়া আধারে সমস্ত প্ল্যাটফর্মটাকেই কেমন দূর দূর বলে মনে হচ্ছে। হেমন্ত দেখল ভদ্রমহিলা দাঁড়িয়ে, দেওয়াল ধরে কাঁপছেন। মাজা মাজা রং, নিরক্ত ঠোঁট, কবজিতে বাঁধা তেঁতুল বিচির মতো ছোট্ট রিস্টওয়াচ। কপালটা সিক্ত, শ্বেত নয়, কুয়াশার রেণু। কেউ তাকালো না, কেউ দেখল না, দেখবার চেষ্টা করল না। হেমন্ত দেখল মুখটা কেমন চেনা চেনা, অবশ্য পরিচয় নিশ্চয়ই নেই। লোকাল ট্রেনের যাত্রীদের মুখগুলো সকলেরই পরিচিত। দেখে দেখে দৃষ্টি অভ্যস্ত হয়ে গেছে। ওকে কারুর বসতে দেওয়া উচিত, হেমন্ত ভাবল। কিন্তু এই ট্রেনের সব যাত্রীই যেন মৃত। হাসলে হাসি ফুটছে না, তাকালে মরা মাছের মতো ঠান্ডা চোখে ভাব ফুটছে না কোনো। হেমন্ত দেখল ভদ্রমহিলার চোখ দুটো চিকচিক করছে। আবার একটা হাওয়া ঢুকলো, তীক্ষ্ণ নখে যেন বিক্ষত করে ছাড়ল। কানের পর্দায় কেমন একটা ভোঁ ভোঁ আওয়াজ। বিনোদিনীর চাদরে মুখ মুছে উঠে দাঁড়ালো হেমন্ত। আপনি বসুন। ঠিক আছে, আমি দাঁড়াতে পারবো, আর তো কিছুক্ষণ। তাতে কি, বসুন। ভদ্রমহিলা বসলেন। হেমন্ত তার জায়গা নিল। বসে বসে কোমরটা যেন আড়ষ্ট হয়ে গেছে। পা দুটো ঠান্ডা, শক্ত, অসাড়। দুঃসহ শীত, সমস্ত রক্ত যেন জল হয়ে যাচ্ছে। দেখতে দেখতে হাওড়া স্টেশনে ইন করলো ট্রেনটা। ভিড় ঠেলে কোনো রকমে প্ল্যাটফর্মের বাইরে এলো হেমন্ত। 10টা বাজছে প্রায়। ট্রেন কি লেট ছিল? না, রোজ রোজ অফিসে দেরি করলে কথা শুনতে হলে বিপদ। জোর জোর পা ফেলে বাসস্ট্যান্ডের দিকে ছুটে যায় হেমন্ত। 5 নম্বর বাস ধরে ডালহৌসি। প্রথম বাসটায় উঠল হেমন্ত। ভিড়, তবু একটা লেডিজ সিট এখনো শূন্য। হেমন্ত বসল। জানালার কাঁচগুলো সব নামানো, কুয়াশায় অপরিচ্ছন্ন বাহিরেরটা দেখা যাচ্ছে না। কনকনে হাওয়া ঢুকছে কানের ভেতর। বিনোদিনীর চাদরে কান ঢাকতে চেষ্টা করল হেমন্ত, কিন্তু বাস ছাড়বার আগেই সিট ছাড়তে হলো হেমন্তকে। ততক্ষণে আরও কয়েকজন উঠেছে। বাসটা স্টার্ট করেছে সেই মুহূর্তে। ভালো করে জড়সড় হয়ে বসবার আগেই উঠতে হলো হেমন্তকে। মহিলা উঠেছে, কন্ডাক্টর হাঁকলো। হেমন্ত দেখল ট্রেনের সেই মহিলা বসবার জন্য ছটফট করে এগিয়ে আসছেন। মনে মনে ক্ষুব্ধ হলো হেমন্ত। কেন কে জানে, ভদ্রমহিলা এবং সমস্ত মেয়ে যাত্রার উপর কেমন এক ধরনের রাগে জ্বলছিল হেমন্ত। কিন্তু ব্যাপারটা হেমন্তর জ্বালাটাকে জল করে দিয়েই যেন অন্যরকম দাঁড়ালো। নিজে বসে হেমন্তকে দেখে হাঁ এবং একটু হেসেই ভদ্রমহিলা বললেন, বসুন। হেমন্ত ইতস্তত করছিল। মাথার উপর রড ধরে ওর গায়ে ঘেঁষাঘেঁষি করে আরও অনেকে দাঁড়িয়ে লক্ষ্য করছে হেমন্তকে। হেমন্ত জানে এতগুলো অকাতর চক্ষুর মধ্যে বৈচিত্র্যবিহীন একটু ঈর্ষাও রয়েছে। ভদ্রমহিলা আবার বললেন,
বসুন। এক ভদ্রলোক ঠাট্টা করেই কিনা কে জানে বললেন, বসুন না বলছেন যখন। মহিলার পাশে বসে এই শীতেও একটা অস্বস্তিতে ঘামছিল হেমন্ত। কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, নইলে যা হোক কিছু দেখত। জিপিওর পরের স্টপে উঠল হেমন্ত, নামলো, দেখলো ভদ্রমহিলাও নেমেছেন, যেন একসঙ্গে একই গন্তব্যের যাত্রী দুজনে। এইখানে হাওয়া নেই, ফুটপাতের ওদিকে লাল দিঘির কায়াটা পর্যন্ত অদৃশ্য। পাশ দিয়ে কে একজন হেঁটে গেল। হেমন্তর মনে হলো এক মুঠো বরফের কুচি কেউ তার মুখের মধ্যে ভরে ঠোঁট সেলাই করে দিয়েছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল হেমন্তর। সাদা গাছের মতো ভদ্রমহিলার রোগা ফ্যাকাশে চেহারাটা ওর পাশে দেখতে পাচ্ছিল হেমন্ত। সারা মুখে জল, সাদা ধবধবে চোয়ালের কৌণিক হাড়গুলো প্রকট। হেমন্ত সরে যাচ্ছিল। কি ঠান্ডা দেখেছেন? ভদ্রমহিলা অস্ফুটে বললেন। হ্যাঁ, হেমন্ত সায় দিল। আমাদের তবু আসতে হয়, উপায় নেই। দেরি হয়ে যাচ্ছে, দুপা এগুলো হেমন্ত। ভদ্রমহিলা কিছু বলছিলেন, হেমন্ত শুনতে পেল না। অফিসের সামনে এসে দেখল সাদা ঘন কুয়াশায় অস্পষ্ট মূর্তির মতো রাস্তা পার হচ্ছেন ভদ্রমহিলা। অফিসে ঢুকে পড়ল হেমন্ত। রেবা, এই টাকা তোমার। মাইনে পেয়ে স্ত্রীর হাতে সব টাকা তুলে দিল হেমন্ত। অন্যবারের মতো রেবা একটু কাঁপল, দাঁড়িয়ে থাকলো এক মুহূর্ত। তারপর হেমন্তর মুখের দিকে তাকালো। রেবার চোখ দুটো জ্বালা জ্বালা, ঠোঁট দুটো কঠিন। আমার কথাটা কি ভুলে গেছো? কোন কথা? হেমন্ত যেন সত্যি মনে করতে পারছে না। রেবা ভুরু কোঁচকালো। কোটের কি হলো? ইস, একদম ভুলে গেছি। বিছানার উপর নোটগুলো রেখে দিয়ে রেবা বলল, ওই টাকা রইল, যা ইচ্ছে যা খুশি করো, আমি কিচ্ছু জানি না। গলা কাঁপছিল রেবার। হেমন্ত দেখল রেবা বেরিয়ে যাচ্ছে। শূন্য ঘরের মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকে হেমন্ত। বলতে কি, রেবাকে সে মিথ্যে কথাটাই বলেছে। কোর্টের কথা সে একেবারে ভুলে যায়নি, কিন্তু এই কদিন মনের মধ্যে অসংখ্য বিচার বিবেচনা এবং বিশ্লেষণ করেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি হেমন্ত। বস্তুত 40টা টাকা শুধুমাত্র একটা পোশাকের পিছনে হুট করে খরচ করতে তার বিবেক কিছুতেই সায় দিচ্ছে না। বাকি যা থাকে তাতে সংসার চলবে না। অফিসের সহকর্মীদের কাছে হাত পাতার ব্যাপারটা হেমন্তর ঠিক সহ্য হয় না। হেমন্ত চেষ্টা করেছিল যদি রেবা বুঝতে পারে শেষ পর্যন্ত, কিন্তু কিছুই শুনল না রেবা। সারাটা সন্ধে, রাত্রি এবং পরদিন সকাল পর্যন্ত মুখ কালো করে থাকলো। নেহাত প্রয়োজন ছাড়া একটি কথাও বলল না হেমন্তর সঙ্গে। 3 বছরের বিবাহিত জীবনে এই প্রথম রেবাকে অটুট দেখছে হেমন্ত, এবং বুঝতে পারছে না কি করে নিজের মনের কথাটা রেবাকে বলবে। এইভাবে সারাটা সন্ধে কাটিয়ে সমস্ত রাত্রি হেমন্তর নিবিড় সোহাগ ও সান্নিধ্য উপেক্ষা করে পরদিন সকালে রেবা সন্ধি করল। বেশ, তুমি নিজে না করো, আমি করাবো, আমাকে একদিন সঙ্গে নিয়ে চলো। হেমন্ত দ্বিধান্বিত বলল, শোনো না, কি দরকার ওসব ঝামেলায়, বরং চলো একদিন কলকাতায় সিনেমা দেখে আসি দুজনে। আমি কিচ্ছু শুনবো না। রেবা দৃঢ় প্রতিজ্ঞ বলল, তুমি যদি না নিয়ে যাও আমি একলা যাব, কোর্টের ব্যবস্থা করে আসব। এরপর হেমন্তর পক্ষে চুপ করে থাকা সম্ভব হয় না, হয়নি। হেমন্ত বলল, থাক, ও অমনি বেড়াতে যাবে যেও, কিন্তু কোর্টের জন্য আর নয়। সে আমি যা দেয় দেখে শুনে কিনব। লাস্ট ওয়ার্নিং কিন্তু। ভ্রুকুটি করল রেবা, তারপর হেসে বলল, এবার যেন ভুলে যেও না। হেমন্ত ভুলল না, ভুললেও রেবা ওকে ভুলতে দিচ্ছে না। রেবার প্রতিটি মুহূর্ত, রেবার প্রতিটি কথা, রেবার প্রত্যেক দৃষ্টিটাই যেন সব সময় মনে করিয়ে দিচ্ছে। তবু এই সমস্যার সমাধান করতে পারে না হেমন্ত। একে একে কেটে যাচ্ছিল দিনগুলো।
কবে মাসের 7 তারিখ পিছু হটতে হটতে অদৃশ্য হলো, 17 বুঝি পার হয়ে যায়। কলকাতা শহরে সস্তায় সেকেন্ড হ্যান্ড গরম পোশাক কিনতে পাওয়া যায় অনেক দোকানে। অফিসে এক বন্ধুর পরামর্শ শুনে হেমন্ত একদিন সেই সব জায়গায় ঘুরে দেখেও আসে, কিন্তু তবু কিনবো কিনবো করেও কিসের এক সংকোচ যেন ওকে ঘিরে রেখেছে। পৌষের কনকনে শীতে হেমন্তর শরীরের প্রত্যেক রোমকূপে মেদের ছিটেগুলো বরফের কুচির মতন জমতে থাকে, পাঁজরগুলো জোড়াজোড়ি করে কুঁকড়ে যায়। শীত তার সঙ্গে শত্রুতা করছে। বিনোদিনীর চাদরে আর তাকে বাধা দিতে পারছে না হেমন্ত। এমনকি রেবা, আগুনের মতো রেবা, সে পর্যন্ত ক্রমশ হিম হয়ে যাচ্ছে যেন। ইদানিং রেবার উৎসাহ কমে এসেছিল। রাত্রে বিছানায় শুয়ে শীতে হি হি করে হেমন্ত, হি হি করতে করতে হাসে। রেবা বলে, লেপটা ভালো করে ঢাকো বলে নিজের অংশটুকু হেমন্তর দিকে ঠেলে দেয় রেবা। হেমন্ত বলে, ও কি তুমি? আমার না হলেও চলবে। মৃদু হেসে স্ত্রীকে বুকের মধ্যে জড়ায় হেমন্ত। তারপর ঠাট্টা করে বলে, আজকাল যে কোর্টের কথা বলো না। অদ্ভুতভাবে হাসে রেবা, ঠোঁট কাঁপে। বললেই তো তুমি শোনো, আর আমি কিচ্ছু বলবো না। হেমন্ত বলে, না আর একবার বলো, এবার ঠিক শুনবো। রেবা চুপ করে থাকে, স্থির শান্ত। তারপর বলে, 8 দিন পরে আমাদের সেই দিন। হেমন্ত উৎসুক হয়, আমার মনে ছিল না। থাকবে কি করে, ভুলতে পারলেই তো বাঁচো। তুমি মনে করিয়ে দাও বলেই তো। ওই দিন যেন গায়ে কোড ওঠে, নইলে। হেমন্ত ফিসফিস করে, নইলে কি? রেবা ঠোঁট উল্টায়। হেমন্ত হাসে, রেবাও হাসে। কাছাকাছি শুয়ে প্রাণপণে শীতকে বাধা দিতে চেষ্টা করে দুজনে। দেখতে দেখতে 7টা দিন কেটে যায়। অফিস ছুটির আগেই পথে পা দিয়েছে হেমন্ত। রেবা বলেছিল তাড়াতাড়ি ফিরতে। হেমন্ত বলেছে ফিরবে, তার আগে একটা কোট কিনতে হবে। কোট গায়ে না দিলে আজকের দিনে মুখ ভার করবে রেবা। পকেটে টাকা নিয়ে ধর্মতলার পুরনো পোশাকের দোকানে ঘুরছে হেমন্ত। নেড়ে চেড়ে দেখছে, পছন্দ হচ্ছে না, রেখে দিচ্ছে। দ্রুত কেটে যাচ্ছে সময়। হেমন্ত ছটফট করে, দোকানদার হাসে। হেমন্তর কপালে শ্বেত চিকচিক করে। ওই কোটটার দাম কত? আগে জিনিস দেখো না। দাম আগে 33 টাকা। উফ, বড্ড বেশি। ওইটা কালো না ইয়েলো? না না, তার পাশে লাল রং, রেড। ওটা লেডিস কোট। হেমন্ত থেমে গেল, চোখ দুটো পলক ফেলছে না, নিঃশ্বাস রুদ্ধ। 365 দিনে 1 বছর, 1 বছর পরে একদিন। মটরমালার মতো বিন্দু বিন্দু ঘাম ফুটল হেমন্তর কপালে, তরল হয়ে গড়িয়ে গেল ভ্রুর পাশ দিয়ে। বুকের ভেতর একটা নিঃশ্বাসের গুমট হাঁসফাঁস করছে যেন। সংশয়ে সন্দেহে ভয়ে যে হেমন্ত কোনোদিন কিছু করতে পারেনি, আজ তার অন্যরকম হতে ইচ্ছে করছে। রেবার রং ফর্সা, শক্ত মজবুত কোমল শরীর রেবার। পুরো হাতা মোটা ব্লাউজ গায়ে দিয়ে শীত ঢাকছে। গাঢ় লাল ওই কোট পরলে কি সুন্দর মানাবে রেবাকে। পকেট থেকে রুমাল বের করে গাল গলা কপাল মুছল হেমন্ত। তারপর অদ্ভুতভাবে হাসল। ওটা দেখি। লেডিস? হ্যাঁ হ্যাঁ লেডিস। নিন। দাম কত? ভালো জিনিস, 32 টাকা দাম। কিন্তু আপনার তো জেন্টলম্যান। হেমন্ত হাসে, তারপর টাকা বের করে। দোকানদার অবাক হয়ে তাকিয়ে রইল। প্যাকেটটা হাতে নিয়ে বেরিয়ে গেল হেমন্ত। হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনে চাপলো হেমন্ত। তাড়াতাড়ি করতে গিয়েও হলো না। এই ট্রেনটাও যে কতক্ষণে ছাড়বে। সিটে বসে ছটফট করে হেমন্ত। সন্ধে উতরে গেল, এখন রাত্রি। হঠাৎ চমকে উঠল হেমন্ত। সেই ভদ্রমহিলা ট্রেনের স্টেশনের বাসের কুয়াশায় আচ্ছন্ন পথে হেমন্তর পাশাপাশি একদিন হেঁটেছিলেন। তারপরও মাঝে মাঝে ট্রেনে কি স্টেশনে দেখেছে হেমন্ত।
জায়গা খুঁজতে খুঁজতে এগিয়ে আসছেন মহিলা। সাদা শুকনো মুখ, রুক্ষ চুলগুলো কপালের কাছে উঠছে। এই কম্পার্টমেন্টে ভিড় কম। হেমন্ত মুখ বাড়িয়ে দিল। ভদ্র মহিলাও ওকে দেখছেন, উঠবেন কিনা ভাবছেন। উঠে পড়ুন, হেমন্ত বলল। ভদ্রমহিলা বসলেন হেমন্তর মুখোমুখি। বেশ শীত আজ, হেমন্ত সহজ হতে চেষ্টা করছে। হ্যাঁ, মহিলা হাসলেন। শীতটা এবার একটু বেশি। এদিক ওদিক তাকালেন ভদ্রমহিলা। জামা কাপড়ের দামও অত্যন্ত বেশি, হাত দেওয়া যায় না। হ্যাঁ, তা তো হবেই। মহিলা সংক্ষিপ্ত হতে চাইছেন। একটা লেডিস কোট কিনলাম, 32 টাকা বেরিয়ে গেল। পোষা জন্তুকে আদর করার মতো প্যাকেটটায় হাত বোলালো হেমন্ত। মহিলা কোনো জবাব দিলেন না। হতাশভাবে মুখ ফিরিয়ে নিল হেমন্ত। বাড়ি ফিরতে রাত হলো। নির্জন পথ, হু হু করে হাওয়া বইছে। কুয়াশায় চতুর্দিক অন্ধকার। খোলা বুকের মধ্যে বরফের মতো কনকনে হাওয়া ঢুকছে। চুল উস্কো খুস্কো, জামাকাপড় ময়লা। জানালায় কপাল পেতে দাঁড়িয়েছিল রেবা। হেমন্ত ঘরে ঢুকল। বাড়িটা এত নির্জন। বারান্দার কোণে টিমটিম করে লণ্ঠন জ্বলে। পেঁপে গাছটা কুয়াশায় অদৃশ্য। হেমন্তর সামনে রেবা দাঁড়িয়ে। এত দেরি করলে যে? হয়ে গেল দেরি। কেন, দিনটা মনে ছিল না বুঝি? কম্পিত স্বর রেবার। হেমন্ত বলে, কি জানি কেন যে দেরি হয়ে গেল। বলে একটু হেসে হাতের মোড়কটা রেবার দিকে এগিয়ে দেয় হেমন্ত। ব্যস্ত হাতে মোড়কটা খুলে ফেলে রেবা। রেবা সাদা, রেবা শক্ত। স্থির হয়ে দুচোখ অপলক করে হেমন্তকে দেখছে রেবা। আজকেও আনলে না? রেবার গলার স্বর রুদ্ধ। উজ্জ্বল উষ্ণ চোখে তাকিয়ে থাকে হেমন্ত। তারপর হঠাৎ সেই দুঃসহ শীতে ধোঁয়া ধোঁয়া ঘন কুয়াশার মধ্যে আকস্মিক ক্ষিপ্রতায় রেবাকে জড়িয়ে ধরে বলে, কোটের দরকার কি রেবা? হেমন্ত আরও কি বলছিল। রেবার বুক ভিজে গেল। বলল, কিন্তু কি বলল হেমন্ত শুনতে পেল না।